আসসালামু আলাইকুম। শুরু করছি নীল জলে ভিজেছে রোদ্দুর, লিখেছে মাহারিন ত্রিন। পর্ব ৩। আধখোলা জানালার ভাঁজে রোদমাখা বিছানায় শুয়ে আছে অন্তি। হাতের আঙুল উঁচিয়ে মুখের উপর ধরে সূর্যের আলোর সঙ্গে আনমনে খেলছে লুকোচুরি। চোখ দুটো ছোট ছোট করে ঠোঁট নাড়িয়ে একা একা বিড়বিড় করছে সে। রিকশাওয়ালা মামার সঙ্গে সুন্দর করে ভাগবটোয়া করে তাকে পাওনার চেয়ে অধিক টাকা বুঝিয়ে দিয়ে এসেছে সে নানুর বাসায়। আচমকা দুর্ঘটনায় বেশ ভালোই চোট পেয়েছে। তখন সেরকম বোঝা না গেলেও এখন বুঝতে পারছে ব্যথার অনুভব। পায়ের গোড়ালিতে সদ্য কেটে যাওয়া আঙুলটায় মলম লাগানো হলেও লাল হয়ে গিয়েছে বেশ খানিকটা, সাথে ফুলেও গিয়েছে। তবে শরীর জুড়ে এই ব্যথার রেশ চড়ালেও মুখায়বে নেই তার কোনো চিটেপুটো। সে নিজ ভুবনে ব্যস্ত। ওইটা বস। ঘিয়ের রঙের সঙ্গে হালকা গোলাপি পাড়ের শাড়ি পরিহিতা সাহেরা খানম ধীর পদস্থে এসে হাজির হলো সম্মুখে। এক হাতে তার স্টেইনলেস স্টিলের বড় প্লেট, অপর হাতে পানি ভর্তি কাচের গ্লাস। প্লেট জুড়ে শোভা পাচ্ছে গরম গরম সাদা ঝুরঝুরে ভাত, সঙ্গে দেশি মুরগির মাংস, চ্যাপড়া শুটকি ভর্তা। অমৃত এই খাবারের সুগন্ধি নাকে যেতেই তড়াক করে উঠে বসে অন্তি। তবে হাত পা ভাঁজ করতেই মুখ জুড়ে ব্যথায় কুঁচকি আসে। পরনের প্যান্টটা গোড়ালি হতে খানিকটা উপরে তুলে টান টান হয়ে হেলান দিয়ে বসে সে খাটের সঙ্গে। চোখ কি গাছের আগায় ভাইন্দা হাঁটস? রিকশার মধ্যে চোখ থেকেই বা কি, না থেকেই বা কি? পেছন থেকে ঘাড়ে ধাক্কা দিলে তো কিছু করার থাকে না। সব অকামের ঝুড়ি তোমার সাথেই ঘটে। হাত পা কাইটা কুইটা হাজির হইছ। সাহেরা খানম বক বক করতে করতে বেড সাইডের পাশ হতে টুলটা টেনে পানির গ্লাস রাখেন সম্মুখে। অতঃপর ধীরে স্থির হয়ে বিছানায় বসে নিজ হাতে খাবার মাখাতে ব্যস্ত হয়ে পড়েন। হা কর। অন্তি নানুর রণমূর্তি দেখে চুপচাপ হা করে। মুখে এক লোকমা তুলে পরম তৃপ্তিতে খেতে থাকে সে। সেই মুহূর্তে কোনো কথাই না বলাই বাঞ্ছনীয়, কেননা মুখ খুলে বিপরীত পাশের সুন্দরী রমণী তাকে সার্ফ এক্সেলের মতো ধুয়ে টানিয়ে রাখবে। এমনিতেই কাটাছেঁড়া দেখে তার মাথায় চান্দি গরম হয়ে গিয়েছে। ভাত খাইয়া একটা ব্যথার ওষুধ খাইয়া নে। আরে না, ওসব লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। এর চেয়ে কত বেশি কেটেছে। গন্ডারের চামড়া ঠিক তো হইবই। তোর কি কোনো অনুভূতি আছে নাকি? তুই তুই হইলা দেশ ঘুরানি বৈরাগী। শুটকি চ্যাপটা শুটকির ঝালে অন্তির বর্ষা মুখরেখা লাল হয়ে উঠেছে, নাক টেনেছে থেকে থেকে। ঝাল তার অতি প্রিয়। পর্যাপ্ত ঝাল না হলে সে খেতেও পারে না। নানুর কথা শুনে সে খেতে খেতে সামান্য ঠোঁট প্রসারিত করে বলে, ঠিক বলেছ, আমি হচ্ছি অনুভূতি শূন্য আজব প্রাণী। পৃথিবীর কোনো কিছুই আমাকে স্পর্শ করতে পারে না। এত বড় মাইয়া হইয়াও তোর জ্ঞান হয় না। দেশ বিদেশ চন্ন ছাড়া হইয়া ঘুরস। আচ্ছা, তোর কি জানের ভয় ডর নাই? মাইয়া মানুষ এমনি ঘুরে? অন্তি নানুর বাড়ানো লোকমা মুখে তুলে খেতে খেতে তার দিকে তাকিয়ে কপাল ভাঁজ করে বলে। সাহেরা খানম নাতনির চাহনি দেখে তিক্ত স্বরে বলেন, ঘুরানের কথা কইলে তোমার গায়ে পশকা পড়ে? পরে তো। বলো কেন? কেন যে কই বুঝবা না তো। তোমার স্টেরেফ মাদার কাইল বড়া মজলিসে যে নাটক শুরু করছিল, তোমার বাপের মাথা চিবাইয়া খাইছে। যাইও তোমার বাবার কাছে। নাটক বাজরা তো নাটক করবেই নানু। উনি শুরু থেকেই এমন এক্সপার্ট, নাটক এক্সপার্ট। সাহেরা খানম ভাত মাখাতে গিয়ে হাত থামিয়ে ফেলেন। তেজারতি গলায় বলে, আমার মাস্টারগিরি নিয়ে প্রশ্ন তোলে? চিন্তা কর একবার, ওই বেড়ির বংশে কেউ বিএ পাশ করছে? আমার মাইয়ের মতো কেউ বিসিএস ক্যাডার আছে? দেখাইতে পারবো? মুখে শুধু বড় বড় কথা আর ভাব। খেতাপুরি মুখ বুড়ি। আসার সময় দেখলাম সাপোর্টার এসেছে বাসায়। মা মেয়ে মিলে আমার নামে কি জানি জয়ধ্বনি গাইছিল, কে জানে। তুই কিছু কস নাই? অন্তি পানির গ্লাসে লম্বা একটা চুমুক টানে। ঝালের রেশ কাটিয়ে ঠান্ডা স্বরে বলে, কাল নাগিনী দিয়ে গান বলেছি। বুঝতে পেরেছে আমি তাদের উদ্দেশ্যে বলেছি। সাপের মতো ফোঁস করছিল। ঠিক করছস। জাত মতো মুখে ঝামা গইসা মাইজা দিবি। আমার মাইয়ের সংসার খাইছে ওই কাল নাগিনী। আমার নাতনিরে বাপ ছাড়া করছে বজ্জাত মহিলা।
কিছু কইলে জবান টাইনা ধরবি, না পারলে আমারে ফোন দিবি। আহ আম্মা, আবার শুরু করছো? সদ্য গোসল শেষ করে মাথায় লাল রঙা গামছা মুড়িয়ে কক্ষে প্রবেশ করে সাইকি। এটা কি নাম? পরনে হালকা হলুদ রঙের একখানা সুতির সালোয়ার কামিজ, গা মুখ জুড়ে খুদে খুদে জলের কণা। তার ঠান্ডা অভিব্যক্তি প্রকাশ করলেও ভেতরে ভেতরে মা এবং ভাগ্নির কথোপকথনে বেশ বিরক্ত সে। কেননা স্বভাবে সে শান্তপ্রিয় মানুষ। গড়ন বরণে দেখে বোঝার উপায় নেই তার বয়স 33-এ পা দিয়েছে গত 2 দিন আগে। শুরু করবো না মানে? জানোস কি হয়েছে? থাকস তো পইরা সারাদিন বইয়ের মধ্যে, দিন দুনিয়া নিয়ে তো কোনো চিন্তা ভাবনাই নাই। এসবের ভাবনা না থাকাই ভালো আম্মা। পরনিন্দা পরচর্চা করার অভ্যাস আমার নেই, কিন্তু ব্যর্থতা আমার একটাই, তোমাদেরকে ঠিক করতে পারলাম না। একজনের না হয় মাথায় তার সব উল্টাপাল্টা। তোমার তো ঠিক আছে, কি দরকার তাকে আরও এসবে উৎসাহী দেওয়ার? সে তো এসবে আগে তোমার আশকারা পেয়ে আরও বখাটে হয়ে যাইতেছে। তো তুই কি কইবা চাস? ওই মহিলা গুণের অত্যাচার আমার নাতনি মুখ বুঝে সহ্য করব? সাইকির আর চোখে অন্তির দিকে তাকিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। মাথা হতে গামছা খুলে চুল মুছতে মুছতে পের বলে, যার যার কৃতিকর্মের ফল সে পাবে। নোংরা মানুষের সাথে মুখ লাগানো মানে নিজের মান সম্মান নষ্ট করা। তারা কখনো ভালো হয় না। ওসব বুঝি না আমি। আমার নাতনি হইছে আমার মতো, চুপ থাকবো না মুখ বাইন্দা। যার লগে যেমন সে তার লগে তেমন। কি কস তুই? সাহেরা খানমের ছুটে আসা প্রশ্নের অন্তে এক নজর সাইকির খালামুনির দিকে তাকিয়ে নীরবে আলগোছে মাথা নাড়ায়। মুখ ফুটে স্বীকারোক্তি দেয় না, কেননা যদি ভয় বলতে কিছু একটা শব্দ তাকে একটু ভ্রান্ত করে, সেটা হচ্ছে তার সামনে দাঁড়ানো থাকা রমণী। একে দেখে যা ভয় পাই একটু। রান্না কেমন হয়েছে কইলি না? দুর্দান্ত। আর একটু ভাত আনমু? না পেট ভরে গিয়েছে। সাহেরা খানম আদরে আহ্লাদে শেষ লোকমাটুকু মুখে পুরে দেয় অন্তির। বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে বাম হাতে নাতনির মাথা নিজের সাথে জড়িয়ে ধরে নরম গলায় বলে, আমার কলজাটা 2 দিন ধরে না খাওয়া, কি স্বাদ কইরা খাইলো। তুই না খাইলে কি আমার গলা দিয়া খাবার নামে ক? থাক, হাত মুখ ধুয়ে আসি আমি। নানুর আদরে বার্তায় গদগদ হলো অন্তি। সকল দৈনত্ব ভুলে যায় তার এই রমণীর মুখের মিষ্টি হাসি দেখে। খাবার আর ভালোবাসার পরিতৃপ্তির ঢেকুল তুলে সে বিছানায় ফের হেলান দিয়ে বসে। সাহেরা খানম গ্লাস প্লেট নিয়ে চলে যেতেই সাইকি এটা সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। বিছানায় বসা চঞ্চল চুড়োই এর দিকে তাকিয়ে থমথমে গলায় বলে, জীবন কি এভাবেই হেসে খেলে উড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা? কি করবি তাহলে? বছর হয়ে এলো বিসিএস কমপ্লিট করে বসে আছিস এভাবে, আর কতদিন? কিছু একটা করব। সাইকি কঠোর চিরুনি শব্দ করে রেখে অন্তের সামনে এসে দাঁড়ায়। 2 হাত কোমরে চেপে শক্ত গলায় বলে, কিছু একটা আর কি ঘোড়ার ডিম? এই এক বুলি আর কতদিন আওড়াবি? তোর কি মনে আফসোস বলতে শব্দটুকু নেই? কোন মেয়ে বিসিএস কমপ্লিট করে 2 পা ভাঁজ করে বসে থাকে তোর মতো? পালকও বসে আছে খালামণি। তোরা 2টা হচ্ছিস পৃথিবীর সবচেয়ে উদ্ভট প্রাণী, যাদের কিনা বর্তমান ভবিষ্যৎ জীবন নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, কোনো টেনশন চিন্তা নেই। ঘুর উফ গুড়ের মতো দিন পার করছিস। লাফাঙ্গা গুন্ডির মতো মারামারি হানাহানি করা হচ্ছে তোদের পেশা। আল্লাহ, এমন মেয়ে মানুষ দুনিয়াতেও আছে? এই দেশে বসে থাকলে কি করে জানবে? তার চেয়ে ভালো কিছু একটা করি, তার চেয়ে চলো কিছু দেশ বিদেশ ট্যুর দিয়ে আসি। খুঁজে খুঁজে আমাদের মতো মেয়েদের সঙ্গে তোমাকে সাক্ষাৎ করাবো, ভালো লাগবে তোমার। সাঙ্গীর অন্তের কথা শুনে চটে যায়। মেরে বিছানায় বসে রাগান্বিত স্বরে বলে, লিসেন অন্তি, জীবনটা শুধু ট্যুরের জন্য সীমাবদ্ধই রাখলে চলে না। এখন যেভাবে হেসে খেলে কাটিয়ে দিচ্ছ, একটা সময় পর কিন্তু চরম আফসোস করবে। তোমার বাবা কিন্তু তোমাকে দেখবে না, তার মেয়ে বউ রয়েছে, তোমাকে পারছে না তো ফেলে দিতে। তোমাকে পারছে না তো ফেলে দিত।
ভবিষ্যতে কি করবে ভেবে দেখেছ? পালকের আর তোমার কিন্তু এক জীবন নয়, ওর বাবা মা দুজনেই নামকরা ডাক্তার। ওয়েলথ ফ্যামিলি। আমারও তো ওয়েলথ ফ্যামিলি। অনেক আমার বাবারও তো অনেক টাকা খালামণি। তোমার স্টেপ মাদার সে কিনা তোমাকে যে কিনা তোমাকে দু চোখে দেখতে পারে না, তুমি সেখান থেকে তোমার প্রাপ্য হকটুকু ছাড়া একটা দানাও পাবে না। আর হ্যাঁ, বসে থেকে খেলে রাজার ভাণ্ডারও কিন্তু শেষ হয়ে যায়, এটা মনে রেখো। অন্তি খালামণির কথায় খানিকটা ভাবুক চিন্তায় পড়ে যায়। হেলান ছেড়ে সোজা হয়ে বসে উদ্গ্রীব স্বরে বলে, তাহলে আমার কি করা উচিত? হয় এমএসসিটা কমপ্লিট কর, নয়তো বিসিএস কিংবা যে কোনো জবের প্রিপারেশন নে। তোর ব্রেন ভালো, একটু লেগে থেকে কষ্ট করলে ভালো ফিডব্যাক পাবি। সত্যি? চাই কি? অন্তির মাঝে একটু উৎসাহী আমেজ পেতে আগ্রহ কণ্ঠে বলে, সত্যি। তুই শুধু একটু তোর এই জোড়াতালি দেওয়ার ক্যারিয়ারে ফোকাস কর। কিন্তু খালামণি, আমার বই খুললেই ঘুম পায়। অক্ষরের বদলে পাহাড় দেখি, সমুদ্র দেখি, নায়াগ্রার জলপ্রান্ত দেখি। আমার ব্রেন আমাকে বলে, পড়ে কি করবি তুই? আমি বলি, খালামণি পড়তে বলেছে। ব্রেন আমাকে বলে, খালামণি বড় মানুষ, তাই পড়ার কথা বলেছে। তার চেয়ে চল সাজেকের মেঘের ভেলা দেখে আসি। ওখানে সবুজ ঘাসের বুকে শুয়ে থাকি, দু চোখ ভরে নীল আকাশ দেখি, নদীর কলকল ধ্বনিতে জীবনটাকে উপভোগ কর। সাইকি অন্তির কথা শুনে চরম হতাশাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। মুখ ফুটে আর কিছু বলার প্রয়াস করে না। এই মেয়েটাকে সে আর কত বোঝাবে? কিভাবে বোঝালে নিজের জীবনটা নিয়ে একটু সিরিয়াস হবে? এই ছাড়া মেয়েকে ঘরবন্দি করা সহজ কথা নয়। যে মেয়ে দেখতে দেখতে চোখের পলকে উধাও হয়ে যায়, সমস্ত নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে যে কিনা পাহাড়ের বুকে লেপ্টে থাকে, সমুদ্রের জলরাশির মাঝে নিজেকে বিলীন করে, ভরা পূর্ণিমার খোলা মাঠে নির্বিশেষ মধ্যরাত অবধি নিশ্চুপ পার করে দেয়, সেই মেয়েকে ধরে রাখার সাধ্য কার আছে? কে পারবে তার পায়ে শিকল পরাতে? খালামণি। কি ভাবছো? কিছু না, আমার কাছে একটা আইডিয়া আছে, শুনবে? সাইকি নিজের ভাবনার জগৎ ছেড়ে হালকা কপাল কুঁচকে বলে, তোর আইডিয়া তোর মতোই হবে আমি জানি, তারপরেও বল, শুনছি। অন্তি একটু এগিয়ে এসে সাইকির কাছে গা ঘেঁষে পরম আহ্লাদে বলে, তুমি তো আমার খালামণি, সবচেয়ে ভালো খালামণি। তুমি তো ঠিক করেছ জীবনে বিয়ে করবে না, তাই না? গুড বিয়ে নেই, সরি, হ্যাঁ হ্যাঁ, গুড বিয়ে নেই, তাই সংসারেরও ঝামেলা নেই। তাহলে তুমি যেই টাকা আর্ন করো সেটা দিয়ে তো আমার আর তোমার ইজিলি হয়ে যাবে। আর নানুর তো তার নিজের নানা ভাইয়ের পেনশনের টাকার সাথে এই বাসা ভাড়ার টাকা আছে, জীবন তো দৌড়ে চলে। কি দরকার আমাদের এত ক্যারিয়ার সেট করার? আমি আগেই বলেছি তোর মতোই বিটগুটে হবে। বুঝতে পেরেছি, এসব ভাবনা চিন্তা করেই তোর মন টেবিলে বসে না। খারাপ কি? সাইকি অন্তির থুতনি চেপে ধরে কাট গলায় বলে, তোর নানু পরলোক গমন করলে পেনশনের টাকা আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আর ভাষাপাড়া খিলগাঁও চৌরাস্তা এমন 100 বছর আগের পুরাতন বিল্ডিং একটা দেখেছ কি? এই বাসায় ভাড়া পাবে তুমি। দেখা যাবে 4-5 বছর পর পর ইট ঘষে ঘষে পড়বে। কি করবা তখন? বাড়ি বিক্রি করে দিব তাহলে? মেরে তক্তা বানিয়ে ফেলবো তোকে অন্তি। এটা আমার আব্বার প্রেতৃত বিটা। আব্বা এই বিটা মাটি কামড়ে পড়েছিল সারা জীবন। আমার জীবন থাকতে এই বাড়ি আমি কিছুতেই বিক্রি হতে দিব না। এসব পাগলা কথা চাল। তোর বাবাকে গিয়ে বল তোকে একটা ব্যবস্থা করে দিতে। তোর ধারায় কিছু হবে না, এটা আমি বুঝে গিয়েছি। শুধু শুধু চিল্লাপাল্লা করে মন খারাপ করার ইচ্ছে নেই। বাবা বিয়ে দিতে চায় তো বিয়ে করতে সমস্যা কি? পালালে কেন? কত ভালো একটা বিয়ে ছিল। প্রেমের জলে ডুব দিয়েছিলাম। আমি কি জানতাম পানির নিচে অক্টোপাস, যার মধ্যে হাজারো প্যাঁচ। কপালটাই খারাপ আমার। তোর বাবাকে তাহলে বল আবারও বিয়ে দিয়ে দিতে। অন্তে দুহাত জোর করে নিরেট গলায় বলে, আমি পুরুষ মানুষের আর বিশ্বাস করি না। ধোঁকাকে শিক্ষা হয়ে গিয়েছে। এমন প্রেম ভালোবাসা বিয়ে শাদী সংসার আমার দ্বারা হবে না, মাপ চাই। তার চেয়ে আমার এই জীবনটাই ভালো। আমি দেশান্তরী হতে চাই। যা খুশি কর, আমি আর কিচ্ছু বলবো না। হ্যাঁ রে সাইকি,
তুই বের হবি কখন? কয়টা বাজে? 3:30। সায়রা খানম হাত মুছতে মুছতে বিছানায় এসে থিতু হন। আরাম করে বসতে অন্তি নিজের মাথা নানুর কোলের মধ্যে রেখে জিজ্ঞেস করে, কোথায় যাবে তুমি খালামণি? কোথাও না। শপিং করতে যাবে? শপিং কেন? অন্তি কোল ছেড়ে পট করে উঠে বসে। সাইকি আর চোখে সাহেরা খানমকে মাথা নেড়ে না করে কিছু বলতে, কিন্তু সাহেরা খানম নাতনির সুদানো দৃষ্টিকে উপেক্ষা করতে পারে না। মেয়ের নিষেধাজ্ঞা এড়িয়ে কোমল গলায় বলে, ওর ডিপার্টমেন্টের কিছু টিচাররা মিলে রাঙ্গামাটি ঘুরতে যাইতেছে। কি হয়? অন্তির চোখ দুটো পারে না কটর ছেড়ে বের হয়ে আসবে। অবিশ্বাস্য দৃষ্টিতে সে একবার নানুর দিকে তাকাতে, আরেকবার খালামণির দিকে। ঠোঁট দুটো জোড়া ছাড়িয়ে বিস্ময়ে ঢোক গিলে বলে, এত বড় কথা? তুমি ট্যুরে যাচ্ছ আমাকে না বলে? তোকে কেন বলবো? আমি যাব। মোটেও না। আমার পিছু আসবি না, বলে দিলাম অন্তি। আমি যাব মানে যাব। তোকে নিলে তো? আহ, এমন করছোস কে? যাইতে চাইতেছে যেহেতু, ওরেও একটু নিয়ে যা সাথে। সাইকি বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। মায়ের কথা শুনে রাগে বশমীভূত হয়ে জোরালো গলায় বলে, আম্মা, তোমার কারণে সব সময় আমার ঝামেলায় পড়তে হয়। না করলাম না? বলো নাই কেন? কেন বললে? ও গেলে সমস্যা কি? আমি ওকে নিয়ে যাব না মানে যাব না। ছোটবেলা হতে সবসময় লেজ লাগিয়ে পিছু পিছু ঘুরে। কোথাও একটু শান্তি নেই। আমি একা নিজের মতো কিচ্ছু করতে পারি না ওর জন্য। আমি যাব। তো তুমি যাও একা একা। তেঁতুলিয়া থেকে টেকনাফ তোমার জন্য কোনো ব্যাপার নাকি? আমার সাথে কেন যাবে? সাহেরা খানম মেয়ে নাতনির মধ্যে শুরু হওয়া ঝগড়া তর্কাতর্কি কিছুতেই পারে না নিয়ন্ত্রণে আনতে। মেয়ে তার রাগে না এদিকে রাখলে উফ মেয়ে তার রাগে না এদিকে রাখলে মানুষ থাকে না, অন্যদিকে নাতনি তো আরেক মাথা খারাপ। আচ্ছা শান্ত হ তোরা। আমি ওর সমস্ত খরচ দিয়ে দিমো। তুই শুধু ওরে সঙ্গে লইয়া যা। খরচ কিচ্ছু না। ওকে নিয়ে গেলে আমার কলিংরা কিছু ভাববে বলো তো? এত বড় মেয়ে এখনো খালার পিছু পিছু ঘুরে। আর বড় কথা, সবাই বলবে এই বাদুরি করেটা কি? আমি তখন কি বলবো বলো তো? ওর তো মান সম্মানের চিন্তা নেই, আমার তো আছে। কইবি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছে। বিসিএস দিব সামনে। তোমার নাতনি বিসিএস এর পূর্ণ রূপও জানে না। বিসিএস এর পূর্ণ রূপ হলো বাংলাদেশের সিভিল সার্ভিস। এটি বাংলাদেশের সরকারি কর্ম কমিশন বিপিএসসি কর্তৃক পরিচালিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, যার মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রীয় এবং স্থানীয় সরকারের প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা নিয়োগ করা হয়। আর কিছু অন্তি অকপটে গড়গড় করে বলে দিতে সাহেরা খানম হাসতে হাসতে সাইকের দিকে তাকিয়ে বলে, দেখছস, আমার নাতি এটা জানে। ধুর, ভালো লাগে না আম্মা। আমি টাকা মাকা সব দিয়ে দিমনি, তুই শুধু ওরে একটু নিয়ে যা। দুজন একসাথে গেলে আমি নিশ্চিত থাকতে পারবো। তোমার কি মনে হয় এই মেয়ে আমার সাথে থাকবে? ও শুধু আমার সাথেই যাবে, তারপর আর খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, আসার সময় দইরা পাইন্দা নিয়ে আসিস। এবারই কিন্তু শেষ। আচ্ছা। সাইকি হনহনিয়ে ঘর থেকে বের হতে উদ্যত হলে পেছন থেকে মিনমিনে কণ্ঠে ভেসে আসে, খালামণি, তোমার শপিং ব্যাগ ধরার মানুষ লাগবে না? হ্যাঁ, ভাবছি নিয়োগ দিব। তুমি চাইলে আবেদন করতে পারো। আই এম অলওয়েজ রেডি। বিকেল 4:30, যমুনা ফিউচার পার্ক। লেডিস কর্নার হতে 3টে শপিং ব্যাগ সঙ্গে একটি কোল্ড কফি কাপা হাতে নিয়ে বের হয় অন্তি। জোরে জোরে হেঁটে তাল মেলাতে চেষ্টা করে সামনে চলা রমণীর সঙ্গে। এর ফাঁকে একটু সুযোগ পেতে সে কোল্ড কফিতে সিপ টানে গোপনে। তোর তো মনে হয় না কিছু কিনতে হবে? বড়লোক বাবার মেয়ে বলে কথা। কাবার্ড ভর্তি দামি দামি জামা কাপড়। কিছু লাগবে? সাইকি ঘুরে তাকায়, ভ্রু কুঁচকে ভারী গলায় বলে, মানুষ ভদ্রতার খাতিরেও মাঝে মাঝে না বলে। তুই কি সেটাও বুঝিস না? আমি মাত্র যে কথাটা বললাম তোর জায়গায় গরু ছাগল হলে ও বলতো না, ঠিক আছে, আর লাগবে না। অন্তি নিরপরাধ মুখ ভঙ্গিতে অকপটে বলে, একটা জামাই কিনবো জাস্ট। তোমার একটা জামার দাম আমার 3টে জামার দামের সমান। আচ্ছা, যেটা কিনে দাও তুমি। আমাকে কি ফকির করার চিন্তা ভাবনা তোর? সাইকি আর কিছু বলে না, চুপচাপ হাঁটা ধরে সামনে। এর সাথে কথা বললে গলা শুকিয়ে গেলেও দ্বন্দ্ব মিটবে না তার।
অন্তি তুমি খালামণির পিছু পিছু হাঁটা ধরতে গিয়ে নিজের নামে পেছনে ঘুরে তাকায়। সেই সাথে ঘাড় ঘুরে সাইকি অপরিচিত গলার ঠাওর করতে না পারলেও চোখের দৃষ্টি বিনিময় হতেই ফাটা বেলুনের মতো চুপসে যায় চঞ্চল কন্যা। হাতে থাকা কোল্ড কপিটা শক্ত করে চেপে ধরে নির্জীব চাহনিতে হাসি মুখে ফুটানোর চেষ্টা করে বলে, আসসালামু আলাইকুম আপু। আনিশা দু হাতে শপিং ব্যাগ সামলে অন্তির সঙ্গে তার দূরত্ব বোঝায়। আপাতমস্তক নজর বুলিয়ে ধীর কণ্ঠে বলে, সালামের উত্তর নিয়ে বলে, তুমি এখানে কি করছো? তুমি না পালিয়ে গিয়েছিলে? অন্তি ঠোঁটের উপর ঠোঁট কামড়ে ধরে। ইস, আজকের দিনটা মনে হচ্ছে তার জন্য কুফা। একের পর এক দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে তাকে। কি দরকার ছিল পাত্রের বোনের সাথে দেখা হওয়ার? এত বড় শপিং মলে কি জায়গা কম ছিল যে মুখোমুখি দাঁড়াতে হলো আনিশার সাথে? এখন কি জবাব দেবে সে? লজ্জা লজ্জা। কি হলো, কথা বলছো না কেন? না মানে আপু, আসলে আপু। অন্তির জড়িয়ে আসা কণ্ঠস্বরে সাইকি এগিয়ে আসে। আনিশার সাথে হাসি মুখে পরিচয় হয়ে কুশল বিনিময় করে বলে, ও আসলেই বিয়ে করতে চায়নি, ঠিক আছে, কিন্তু সেটা আগে বললেনি কেন আমাদের? এভাবে বিয়ের দিন ভরা মজলিস হতে পালিয়ে যাওয়াটা কি ঠিক ছিল? আর ওর যদি আপত্তি থাকতো বা অন্য কোথাও অ্যাফেয়ার থাকতো, আমাকেও তো অন্তত জানাতে পারতো। আমরা তো আগের দিন মিট করছিলাম সবে। সাইকি অন্তের দিকে তাকা জিজ্ঞেস দৃষ্টিতে। কি বলবে বুঝতে পারছে না। দোষটা যে তার ভাগ্নে সেটা তো আর অস্বীকার করার উপায় নেই। বিশ্বাস করো অন্তি, অন্তি, আমরা ভীষণ কষ্ট পেয়েছি। আমার ভাইকে তোমার কেন পছন্দ হলো না তা বুঝলাম না। একটা বার সাক্ষাৎ করতে পারতে। যাই হোক, যেহেতু তোমার পছন্দ অন্য কেউ, সেক্ষেত্রে আর জোর করা যায় না। বিয়ে করেছো তোমরা? না আপু। ওহ। আনিসের ছোট মুখ দেখেই অন্তি সাইকি চোখ চাওয়াচাই করে। বেচারি হয়তো সত্যিই কষ্ট পেয়েছে। বিয়ের আগের দিন অন্তির সাথে সাক্ষাৎ করে বেশ গড়ে তুলেছিল। সম্বন্ধটা তার হাজব্যান্ড রাজনই এনেছিল। বিয়ের বিমুখী ভাইকে রাতারাতি বিয়ের পিঁড়িতে বসাতে বোনের ছিল সে বেশ তার তোড়জোড়। কিন্তু এক নিমিষে সব হয়ে গেল লণ্ডভণ্ড। কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? জি বলুন। সাইকি শুকনো ঢোক গিলে নীরব গলায় বলে, আমি যতদূর জেনেছি তোমার ভাইও সেদিন পালিয়ে গিয়েছে বিয়ের আসর থেকে, এবং কাউকে কিছু না বলেই। তার কারণ কি? অন্তি খালামণির মুখ হতে অজানা কথাটা শুনে বেশ অবাক হয়। ছেলেরও চলে গিয়েছে মানে? সে তো ভেবেছিল ছেলে হয়তো সব কিছু সুন্দর করে ম্যানেজ করে বাসায় ফিরেছিল, কেননা তাদের আগমনের একটা ঘন্টা আগেই নিজ সে ছেলেকে জানিয়েছিল পালানোর কথা। বিয়েটা যে সে করতে পারবে না সে সম্পর্কে অপরগতাও জানিয়েছিল। তাহলে আমার ভাইয়ের কোথাও অ্যাফেয়ার নেই, থাকলে তো অ্যারেঞ্জ ম্যারেজ করতো না। ও অ্যাকচুয়ালি শকড হয়ে গিয়েছিল। ওর সাথে যে এমনটা ঘটবে এটা হয়তো আশা করেনি, তাই চুপচাপ কাউকে কিছু না বলে বেরিয়ে গিয়েছিল। এখন দুঃখের বিষয় হচ্ছে মোস্ট অফ দেম জানেই না সত্য ঘটনাটা কী। সবাই ভাবছে মেয়ের মতো ছেলেও পালিয়ে গিয়েছে। কেউই বিয়ে করতে রাজি ছিল না। নিজের ঘাড়ে দোষের বোঝা কমিয়ে আসে দেখে অন্তি ঠোঁট চাপিয়ে হাসে আড়ালে। যাক, লোকটা তাহলে কাজের কাজ করেছে, পালানোর দোষটা ভাগাভাগি করে নিয়েছে। সবাই তো এখন দুজনকেই দোষ দেবে, ভাববে মনের অমিলে বিয়ের আয়োজন করলে এমনটা হওয়াই অস্বাভাবিক। ধন্যবাদ অচেনা অজানা একজন মানুষকে। আনিশা অন্তে এবং তার খালামণি দুজন দুই রকম অভিব্যক্তি দেখে নেয়। তার কথা হয়তো অবিশ্বাস্য করছে, সত্যি হয়তো ভাবছে তার ভাইয়ের অন্য কোথাও রিলেশন বা কিছু একটা ছিল। ও এটা আমার ভাই আশেপাশে আছে, ওকে আমি ফোন দিচ্ছি, সামনাসামনি শুনে দেখুন। বিপজ্জনক কথা শ্রবণে আসতেই অন্তে লাফিয়ে ওঠে। বুকের ভেতর তার ধকধক কাঁপুনি শুরু হয়েছে। ভাইকে ডাকার আবার কি প্রয়োজন? লোকটা সামলে আসতে তাকে তো অস্বস্তিতে পড়তে হবে। কি না কি ভাববে তার ওনার সঙ্গে, যেহেতু আর দেখা হয়নি এ অবধি, সুতরাং এই পরিস্থিতিতে আর দেখা না করাই উত্তম। দুজন দুজনের কাছে অজানা হয়ে থাকাটাই উত্তম। আনিশাকে ফোন করতে দেখে অন্তি নিজের ফোন বের করে নেয় তড়িঘড়ি করে পকেট হতে। শপিং ব্যাগ, কোল্ড কপি কাপ কোনো মতে জোর পাকিয়ে ডান হাত ধরে বাম হাতে ডায়াল করে পালকের নম্বরে। অস্থিতিশীল, এখানে অস্থিতিশীল হবে। অস্থিরশীল পরিবেশ হতে সুরঙ্গ
করতে সে হয়ে ওঠে পাক্কা অভিনয় শিল্পী। পালককে কল করে হ্যালো হ্যালো করতে করতে একটুখানির জন্য এক্সকিউজ দেখিয়ে কেটে পড়ে মুহূর্তেই। ব্যস্ত সমাগমে ভরপুর ফুড কোর্ট এরিয়া। থাই ডোরের এক পাশে দাঁড়িয়ে আছে সিক্ত নাফিস। দুজন প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে নির্বিকার ভঙ্গিতে কিছু একটা প্রসঙ্গে সিক্ত মাথা নাড়াতে থাকে নাফিসের কথায়। দৃষ্টি তার নিম্ন বেদী। মুখরেখা দেখে অনুধাবন করা যায় সেই কথাটা চলছে, সেটা হয়তো বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু তার সামনে দিয়ে ঝংকার তুলে ছুটে আসে এক রমণী। এক হাতে শপিং ব্যাগ আর অন্য হাতে কোল্ড কফি কাপ, তো অপর হাতে কানে চেপে ফোন ধরে রেখেছে। তোড়জোড় কণ্ঠে কিছু একটা বলতে বলতে সে এগোয় ডোরের কাছে। ডোরটা পুশ করার জন্য সামনে পিছনে তাকায় সে। চোখের পলকে দুজন নিজেদের মধ্যে চলে গেলেও দুহাত আটকা পড়ার বিষয়টাকেই ভ্রুক্ষেপ করে না। উপায়ন্তর না পেয়ে অন্তি নিজেই চেষ্টা করে ডোরটা খুলতে, কিন্তু ভাগ্য এক্ষেত্রে তার বেশ সুপ্রসন্ন হয়ে ওঠে। তার চেষ্টা করার স্থায়িত্বকাল কয়েক সেকেন্ডের বেশি হয় না। তার আগ মুহূর্তে হুট করে পাশ হতে কেউ একজন তার হয়ে ডোরে পুশ করে। যাওয়া পথ সুগম করে দেয় নির্বিঘ্নে। সিক্ত এক হাত পকেটে রেখে অপর হাতে দরজা আগলে রাখে। নাফিসের সাথে তখনও চলমান রয়েছে তার কথা। দৃষ্টি এদিকে সেদিকে পুরোপুরি নিবিষ্ট। অপরদিকে অন্তি ডোর খোলা পেয়ে বাহির হয়ে যায় সরাসরি। সাহায্যকারী ব্যক্তির দিকে ঘাড় ঘুরিয়ে তাকানো কালে 2-3 জন এসে ভিড় জমায় পেছনে। অস্পষ্টভাবে দেখতে পায় একজন লম্বাটে পুরুষ ডোর হতে হাত সরিয়ে পকেটে ঢুকিয়ে নেয় সন্তর্পণে। টান টান কাঁধের মুখোমুখি হয়ে কথা বলছে সামনে দাঁড়ানো কোনো এক ব্যক্তির সাথে। মৃদু হাসির রেখা মুখের এক পাশটা পরিচিত মনে হচ্ছে মুহূর্তের জন্য। তারপর দৃষ্টির অগোচরে চলে যায় পুরুষটা। অন্তির যাওয়ার পথে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলে, চেনা চেনা লাগলো, কোথাও দেখেছি মনে হচ্ছে।